জেক্সপো 2017 এর ম্যাথামেটিক্সের পার্ট 9 ভিডিওতে আমি 81 থেকে 90 অর্থাৎ 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের 8টা পার্টের ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা পার্টে আমি 10টি করে প্রশ্নের সমাধান আলোচনা করেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এবিসি ত্রিভুজে ও লম্ব বিন্দু এবং অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 100 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি মান কত হবে? দেখো, সবার প্রথমে আমাকে জানতে হবে লম্ব বিন্দু কি। কোনো একটা ত্রিভুজ ধরে নেওয়া যাক, এরকম একটি ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজে তিনটে বাহু থাকে, তো এই ত্রিভুজের যে তিনটে বাহু, তার দেখা যাবে ধরে নাও এবি একটা বাহু, আর তার বিপরীতে এবি বাহুর বিপরীতে কি আছে? শীর্ষবিন্দু সি আছে। এবং সি থেকে যদি এবি বাহুর উপর যদি কোনো লম্ব অঙ্কন করা যায়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, একইভাবে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, বি বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করছে, সেই ছেদ বিন্দুটাই হবে এই ত্রিভুজের লম্ব বিন্দু। এই লম্ব বিন্দু কিন্তু ত্রিভুজের ভিতরেও থাকতে পারে, ত্রিভুজের বাইরেও থাকতে পারে, বা ত্রিভুজের কোনো একটি বাহুর উপরেও অবস্থিত হতে পারে। তো এখানে তিনটেই হচ্ছে লম্ব। এই তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু। লম্ব বিন্দু। তো এক্ষেত্রে আমরা ছবিটাকে একটু ভালো করে আঁকি। তাহলে ধরে নেওয়া যাক এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ, এখানে বলে দেওয়া হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে এখানে তিনটে লম্ব, এটা হচ্ছে ফার্স্ট লম্ব। এবারে এখান থেকে এটাকে অঙ্কন করলাম, এটা আরেকটা লম্ব। তাহলে এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ লম্ব বলা হয়েছে। এই কোণটাও 90 ডিগ্রি। এবার এই লম্ব বিন্দুটা হচ্ছে ও। এবার বলছে বিওসি, অর্থাৎ এই কোণটার মান কত? 100 ডিগ্রি। এই কোণটার মান কত? 100 ডিগ্রি। এইবার আমাদের চেয়েছে বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটার মান চেয়েছে। এবার দেখো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে কোণটা দেখতে পাচ্ছ আর এখানকার যে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান, এবং এদেরকে আমরা বলি বিপ্রতীপ কোণ। যখন দুটো সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে, তখন ওই ছেদ বিন্দুতে একটি কোণের বিপরীতে যে কোণটা আছে, এই দুটো কোণকে মিলিয়ে একসাথে আমরা বলি বিপ্রতীপ কোণ। একইভাবে এই 1 2 যদি বিপ্রতীপ হয়, তাহলে 3 4 বিপ্রতীপ। তাহলে এখানে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মানও 100 ডিগ্রি। এবার এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই, এটা ধরে নাও ই, আর এটা হচ্ছে এফ। তাহলে আমার কাছে একটা চতুর্ভুজ আছে, সেটা এখানে ও, এটা ই বিন্দু, এটা এ বিন্দু, আর এটা এফ বিন্দু। তাহলে দেখো, এই কোণটার মান যেহেতু বার করতে দিয়েছে, আমরা এই কোণটার মান বার করব কি করে? এই কোণটার মান তো 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি। কারণ আমরা জানি ই বিন্দুতে এই যে রেখাটা আমরা পাচ্ছি সিই রেখা, এই রেখাটা এবি বাহুর উপর লম্ব, তাহলে ই বিন্দুতে একটা সমকোণ আছে। একইভাবে এফ বিন্দুতে একটা সমকোণ আছে, তাহলে এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে গেল। আর এই কোণটার মান কত? 100 ডিগ্রি। এবার আমরা জানি একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি বা যোগফল কত হয়? 360 ডিগ্রি হয়, যার মধ্যে দুটো কোণ মিলিয়ে 180 ডিগ্রি হয়ে গেল। আর তাহলে বাকি যে দুটো কোণ আছে, অর্থাৎ এ কোণ আর ও কোণ, এই দুটো কোণ মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি হবে। তবেই তো দুটো 180 ডিগ্রি মিলিয়ে তো 360 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটো কোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি এ আর ও, এই দুটো কোণ মিলিয়ে 180 ডিগ্রি হবে। যার মধ্যে ও কোণটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এ কোণ, এখানে এ বিন্দুতে যে কোণটা আছে, সেই কোণটার মান কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল বিএসি কোণের মান কত? 80 ডিগ্রি। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি, অর্থাৎ 80 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য 9 12 এবং 15 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, এক্ষেত্রে তোমাদের যে শর্টকাট পদ্ধতিটা প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে এরকম। শর্টকাট পদ্ধতি বা ট্রিক বলতে পারো। আমরা এখানে যদি মধ্যমাগুলোকে এরকম ধরে নিই, a ইকুয়ালস টু 9, b ইকুয়ালস টু 12, আর c ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। তো আগে আমি তোমাদের বলে দিই মধ্যমা কি। কোনো একটা যদি এরকম ত্রিভুজ দেওয়া হয়, এই যে ত্রিভুজ, তো এই ত্রিভুজের তিনটে যে শীর্ষবিন্দু আছে, ধরে নেওয়া যাক এ শীর্ষবিন্দু। তো এ শীর্ষবিন্দু থেকে আমরা তার বিপরীতে যে বাহুটা আছে, অর্থাৎ বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নেওয়া যাক ডি। তো বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসি বাহুর বিপরীতে যে শীর্ষবিন্দুটা আছে,
এই দুটো বিন্দু যুক্ত করলে যে রেখাটা পাবো এটাকে আমরা বলবো মধ্যমা। একইভাবে বি বিন্দু থেকে তার বিপরীত বাহু অর্থাৎ এসির মধ্যবিন্দু পর্যন্ত যুক্ত করলে যে রেখাটা পাবো সেটাও একটা মধ্যমা। এইভাবে সি বিন্দু থেকে তার বিপরীত বাহু এবির ওপর এবির যে মধ্যবিন্দু সেই বিন্দু যদি আমি যুক্ত করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা। তো এইরকমভাবে তিনটে মধ্যমা দিয়ে দেওয়া হয়েছে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, যখন ত্রিভুজের মধ্যমা দেওয়া থাকবে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4/3 আন্ডার রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে abc কিন্তু মধ্যমার দৈর্ঘ্য, আর s কি? s হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, অর্থাৎ মধ্যমাগুলোর যোগফলের অর্ধেক। মধ্যমা তিনটেকে যোগ করে তাকে অর্ধেক করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে s। তাহলে এখানে s ইকুয়ালস টু কত হচ্ছে? a হচ্ছে 9, b হচ্ছে 12 আর c হচ্ছে 15/2, এত সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে 9 আর এদিকে 12 অর্থাৎ 21 প্লাস 15 অর্থাৎ 36/2 অর্থাৎ 18। তাহলে s এর ভ্যালু 18। এবার এখানে আমরা মানটা বসিয়ে দিই। s হচ্ছে 18, তারপরে 18 মাইনাস a অর্থাৎ 9, 18 মাইনাস b অর্থাৎ 12, 18 মাইনাস c অর্থাৎ 15। এবার আমরা ক্যালকুলেশন করব। 4/3 স্কোয়ার রুট 18 ইন্টু 18 থেকে 9 বাদ দিলে 9, 18 থেকে 12 বাদ দিলে 6, 18 থেকে 15 বাদ দিলে 3, এত বর্গ সেন্টিমিটার হবে। হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু বলেছে বর্গ সেন্টিমিটার হবে। তো 4/3, এই 18কে লিখবো 9 ইন্টু 2, তারপর 9 যেরকম আছে সেরকম থাক। 6কে লিখবো 3 ইন্টু 2, আর একটা 3 আছে। এবার দেখো এখানে জোড়ায় জোড়ায় যে সংখ্যা থাকবে তার বর্গমূল কত হচ্ছে? দুটো 9, এর বর্গমূল হচ্ছে একটা 9, দুখানা 2 আছে বর্গমূল হবে একটা 2, দুটো 3 আছে বর্গমূল হবে 3, এত বর্গ সেমি। এবার 3 আর 3 কেটে গেল, 9 দুগুণে 18, 18 ইন্টু 4 অর্থাৎ 72 বর্গ সেমি। অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর বি 72 বর্গ সেমি। পরের প্রশ্ন, চিত্রে এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। দেখো, এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি সি, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু ই, আর এসি অর্থাৎ এই বাহুটার মাপ দিয়ে দিয়েছে কত? 4x প্লাস 10, 4x প্লাস 10। তাহলে ডিইর মান কত হবে? দেখো, একটা উপপাদ্য আছে, তোমাদের ছিল আর কি, সেটা হচ্ছে এরকম। এটা ক্লাস 9-এর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর উপপাদ্য, যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কোনো দুটো বাহু, ধরে নাও এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে দেওয়া হলো ই, আর এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে দেওয়া হলো এফ। তাহলে এখন এই ই আর এফ এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটা তৃতীয় বাহু, অর্থাৎ এই বাহুটা তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে, এবং এই ইএফ রেখাটা বা সরলরেখাংশটা বিসি বাহুর অর্ধেক হবে, অর্থাৎ ইএফ সমান্তরাল হবে বিসির এবং ইএফ হবে বিসি এর অর্ধেক। তাহলে এই উপপাদ্যটা আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে কি পাবো? ডিই বাহুটার দৈর্ঘ্য হবে এসি বাহুর অর্ধেক, অর্থাৎ ডিই ইকুয়ালস টু হবে হাফ ইন্টু এসি। এবার এসির মাপ দিয়ে দিয়েছে কত? 4x প্লাস 10। এবার আমরা কি করব? হাফ এখানে আছে, 4x প্লাস 10 থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে পাবে 2x প্লাস 5। 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলাম? 2x প্লাস 5, অর্থাৎ ডিইর পরিমাপ কত? 2x প্লাস 5, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এ, 2x প্লাস 5। পরের প্রশ্ন, যদি পি কিউ আর ইকুয়ালস টু 1 হয় তাহলে এই রাশিটার মান কত? দেখো, এক্ষেত্রে আমরা এখানে এটা প্রচলিত পদ্ধতিতে করব না, এটা শর্টকাট পদ্ধতিতে। পি কিউ আর এই তিনটে রাশির গুণফল যদি 1 হয় তাহলে আমরা এখানে ধরে নিতে পারি পি এর মান 1, কিউ এর মান 1 আর আর এর মান 1। এতে কি হবে?
পি কিউ আর কত হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 1, যেমনটা এখানে দিয়ে দিয়েছে। এমনভাবে মানটা নেব যাতে এই গুণফলটা যাতে কিন্তু পি কিউ আর এর গুণফলটা যেন 1 হয়। আমি এমন কোনো মান নেব না যাতে তিনটে রাশিকে গুণ করলে আমি 1 পাচ্ছি না, এরকম যাতে মান হয়। ধরো পি এর মান 2 নিয়ে নিলে, তাহলে পি এর মান যদি 2 হয়, কিউ এর মান 1 আর আর এর মান যদি 1 হয়, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 তাহলে কত হবে 2 হবে, কিন্তু এখানে তো 1 দিয়েছে, সুতরাং পি এর মান আমি 2 নিতে পারবো না। তাহলে এখানে পি এর মান 1 নিয়েছি, কিউ এর মান 1 আর এর মান 1 নেওয়া হলো, এর ফলে পি কিউ আর ভ্যালুটা কত 1ই থাকলো। এখন এই যে রাশিটার মান বার করতে বলেছে সেই রাশিটাতে আমরা কি করব, পি কিউ আর আর এর মান বসিয়ে দেবো। তাহলে 1/1 প্লাস পি এর জায়গায় বসাবো 1, কিউ এর জায়গায় বসাবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এর পাওয়ার -1, এখানেও 1/1 প্লাস 1 প্লাস 1 এর পাওয়ার -1। তাহলে উপরে 1, নিচে 1 1 আর 1 এর পাওয়ার -1, তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন কত হয় 1 হয়। তাহলে এখানে কত হবে 1/1 প্লাস 1 প্লাস 1, এখানেও 1/1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, লসও করলে আমরা পাচ্ছি 3, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3/3 1, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর বি অর্থাৎ 1। পরের প্রশ্ন, 144 পাই ঘন সেমি, ঘন বলেছে অর্থাৎ আয়তনকে বোঝাচ্ছে, 144 পাই ঘন সেমি একটি অর্ধ গোলকের মধ্যে বসানো সর্ববৃহৎ শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে। দেখো আমার কাছে যদি এরকম একটি অর্ধ গোলক থাকে, তাহলে এই অর্ধ গোলকের মধ্যে সব থেকে বড় যে শঙ্কুটা আমি বসাতে পারবো সেটি এইভাবে বসানো যাবে। একই ভূমিটা একই হবে। তাহলে এই শঙ্কুটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই শঙ্কুটা হচ্ছে সব থেকে বড় শঙ্কু, যেটা এই অর্ধগোলকের মধ্যে আমি বসিয়েছি। এবার এখানে বলেছে যে এই যে গোলকটা আছে অর্ধগোলকটা, তার আয়তন কত। অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই ইন্টু আর কিউ, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এতটা। তাহলে 2/3 পাই আর কিউ ইকুয়ালস টু কত 144 পাই, এটা বলে দিয়েছে। আচ্ছা, আর কি এবার চেয়েছে কি, শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বলতে বোঝাচ্ছে এই যে এখানে শীর্ষবিন্দু থেকে এই যে রেখাটা দেখতে পাচ্ছি এখান থেকে এতটা, এইটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে আমরা বলি এল। এবার দেখো এখান থেকে যদি লম্ব টানি তাহলে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা তির্যক উচ্চতা, এটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো এই অর্ধগোলকের উপর যখন আমরা সব থেকে বড় মাপের শঙ্কু বসাবো, তখন সেই শঙ্কুর উচ্চতা এই গোলকটার ব্যাসার্ধের সমান হবে। এখান থেকে এতটা যদি আর হয়, এই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এইখান থেকে এতটাও দূরত্ব আর হবে। দেখো আমরা যদি একটা সম্পূর্ণ গোলক অঙ্কন করি, তাহলে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা কি হয়, গোলকটার ব্যাসের সমান হয়। এবার যদি আমরা এটাকে অর্ধেক করে দিই, তাহলে এখান থেকে এতটা কি পাবো, আর এর সমান পাবো, বা এখান থেকে এতটা কি পাবো, আর এর সমান পাবো। তাহলে এই যে অর্ধগোলকটা আছে তার ব্যাসার্ধ আর, আবার এর মধ্যে সব থেকে বড় মাপের যে শঙ্কু বসাবো তার উচ্চতাও আর, অর্থাৎ শঙ্কুর উচ্চতা আর এর সমান। এবার শঙ্কুর তির্যক উচ্চতা চেয়েছে। এখন দেখো এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এখানে শঙ্কুর মধ্যে একটা ত্রিভুজ তৈরি হয়, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি সমকোণের বিপরীত বাহু তির্যক উচ্চতা অর্থাৎ এল, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তো এক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে হবে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার যেহেতু এইচ আর আর দুটো পরস্পর সমান, তাহলে এখান থেকে লিখতেই পারি এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচের জায়গায় আর বসিয়ে দিলাম, তাহলে কত হলো এল স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এল ইকুয়ালস টু √2r স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার রুট 2। এবার আর এর মান আমাকে বার করতে হবে। এবার এই আর এর মান কি করে বার করবো, দেখো এখান থেকে বেরিয়ে যাবে, এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর কিউব ইকুয়ালস টু কত হলো 144 ইন্টু 3/2, ক্যান্সেল করি 2 দিয়ে, 72 ইন্টু 3, অর্থাৎ আর কিউব ইকুয়ালস টু 72কে আমরা এইভাবে লিখতে পারি 8 ইন্টু 9, আর এখানে কত আছে, একটা 3 আছে। নেক্সট স্টেপে আমরা লিখতে পারি আর কিউব ইকুয়ালস টু 8 ইন্টু
27। তারপর নেক্সট স্টেপে লিখবো আর কিউব ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 3 কিউব। 8 হচ্ছে 2 কিউবের সমান আর 27 হচ্ছে 3 কিউবের সমান। তাহলে এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু 2 ইন্টু 3 অর্থাৎ 6। তাহলে আর এর ভ্যালু কত এসছে 6। আর এখানে এল এর ভ্যালু আমাদের বার করতে হবে। এল ইকুয়ালস টু কি আর রুট 2। এবার আর এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে 6 রুট 2 অর্থাৎ 6 রুট 2 সেন্টিমিটার বা একক। এখানে কি কি দিয়েছে দেখি একটু, হ্যাঁ সেন্টিমিটার দিয়েছে, তাহলে এখানে সেন্টিমিটার হবে। এল ইকুয়ালস টু 6 রুট 2 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডি অর্থাৎ 6 রুট 2 সেন্টিমিটার। পরের প্রশ্ন 10 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 2.5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কঠিন ধাতব শঙ্কুকে গলিয়ে একটি গোলক তৈরি করা হলো। গোলকের ব্যাসার্ধ দেখো, এক্ষেত্রে শঙ্কুর যে আয়তন হবে, শঙ্কুর যে আয়তন আর গোলকের যে আয়তন হবে এই দুটো সমান হবে। যখন কোনো একটা জিনিসকে গলিয়ে আর একটা জিনিস বানানো হচ্ছে তখন সেক্ষেত্রে আয়তন সমান হয়। তাহলে এবার আর একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, এখানে সেন্টিমিটার এককে দিয়েছে আর এখানে মিটার এককে দিয়েছে। তো আমাদের এখানে মিটার এককটা সেন্টিমিটার এককে নিয়ে আসতে হবে, তার কারণ এখানে উত্তরগুলো দেখো সব সেন্টিমিটার এককে দিয়েছে। তো এখানে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ অর্থাৎ এই যে শঙ্কুটা আছে এই শঙ্কুটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর এর মান দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। 2.5 মিটার উচ্চতা বিশিষ্ট অর্থাৎ এখান থেকে এতটা হচ্ছে উচ্চতা এইচ। তো এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে 2/5 মিটার। মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসি, তাহলে 100 দিয়ে গুণ করবো এত সেন্টিমিটার। তাহলে 5 আর 100 কেটে গেল 20 অর্থাৎ এইচ ইকুয়ালস টু কত 40 সেন্টিমিটার। তাহলে এইচ এর ভ্যালু 40 আর এর ভ্যালু 10 সেন্টিমিটার। এই শঙ্কুটাকে এবার গলিয়ে একটা গোলক বানানো হচ্ছে। তাহলে যখন গলানো হবে তখন শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু গোলকটার ব্যাসার্ধ যদি আমি ধরে নিই ক্যাপিটাল আর, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। এখান থেকে আমরা সমাধান করলে ক্যাপিটাল আর এর ভ্যালু অর্থাৎ গোলকের ব্যাসার্ধের মান পেয়ে যাব। তাহলে এখানে আর হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। এবার এখানে পাই আর এখানকার পাই ক্যান্সেল, 3 আর এখানকার 3 ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ বাই 4। এই 4টা নিচে চলে আসলো। এরপর আমরা মান বসিয়ে দেবো। আর কিউব ইকুয়ালস টু স্মল আর এর ভ্যালু আমরা জানি 10, এইচ এর ভ্যালু কত 40। তাহলে এখানে বসিয়ে দাও। আর স্কোয়ার আছে অর্থাৎ আর ইন্টু আর, তার মানে 10 ইন্টু 10 ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত 40 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে এখানে কেটে গেল 10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আর কিউব ইকুয়ালস টু 10 এর কিউব, 3টে 10 এর গুণফল অর্থাৎ 10 কিউব। তাহলে আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর বি 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন একটি অত্যন্ত পাতলা বহিরাবরণযুক্ত ফুটবলের বাইরের তলের ক্ষেত্রফল। ফুটবল কি আকারের হয় গোলক আকারের হয়। এবার গোলকের বাইরের তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ফুটবল বা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা দিয়ে দিয়েছে কত 100 পাই, 100 পাই বর্গ সেন্টিমিটার। এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত 100/4। 4 দিয়ে 100 ক্যান্সেল হয়ে 25 অর্থাৎ আর স্কোয়ার ইকুয়ালস টু যদি 25 হয় 25কে লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত 5 অর্থাৎ বলটার ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। ফুটবলের ভেতরের বায়ুর আয়তন কত অর্থাৎ গোলকের আয়তন বার করতে হবে। ফুটবলের আয়তন অর্থ হচ্ছে এই ফুটবল অর্থাৎ গোলক আকার, তাহলে এই গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব অর্থাৎ আর কিউব। তাহলে কত হচ্ছে 4/3 পাই ইন্টু আর এর ভ্যালু আমাদের বসাতে হবে 5 এর কিউব। এখানে আমরা পাইয়ের ভ্যালু কিন্তু আর বসাবো না, কারণ এখানে যে অপশনসগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় পাই আছে। পাইয়ের জায়গায় তোমরা কখনো 22/7 বসাবে না, যেহেতু অপশন দেখে দেখতে হবে। এখানে 22/7 বা 3.14 বসাতে হবে না, কারণ উত্তরগুলোতে পাই আছে। তা পাইটা পাই থাকুক। তাহলে 4 ইন্টু 5 কিউব মানে 125 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই এত ঘন সেমি। এবার 4 ইন্টু 125 মানে 400 আর 100 500 অর্থাৎ 500 পাই বাই 3 ঘন সেমি, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর সি 500 পাই বাই 3 ঘন সেমি।
পরের প্রশ্ন, এক্স এবং ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স এবং ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা জন্য 3x + 2y = 8 হলে এক্স ওয়াই সর্বোচ্চ মান কত? দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা জিনিস আগে বুঝে নিতে হবে। ধরে নেওয়া যাক তোমার কাছে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা এ আর একটা বি। এখন এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্য, এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্য, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যারিথমেটিক মিন অর্থাৎ AM। তো সমান্তরীয় মধ্য কি হবে? সমান্তরীয় মধ্য হবে এই দুটো সংখ্যার গড়। গড় বার করতে গেলে কি করতে হয়? সংখ্যাগুলোকে যোগ করে, যতগুলো সংখ্যা যোগ করেছি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যেহেতু দুটো সংখ্যা যোগ করছি a + b, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে যেটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলি সমান্তরীয় মধ্য। এবং এই দুটো সংখ্যার গুণোত্তরীয় মধ্য, গুণোত্তরীয় মধ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি জিএম অর্থাৎ জিওমেট্রিক মিন। সেই গুণোত্তরীয় মধ্য কি হবে? এই দুটো সংখ্যাকে গুণ করে তার বর্গমূল বার করতে হবে। এইভাবে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা বেরোবে এই দুটো সংখ্যার গুণোত্তরীয় মধ্য। এবং এই দুটো সংখ্যা যদি ধনাত্মক হয় তবে আমরা বলতে পারি, দুটো সংখ্যা যদি ধনাত্মক হয় তবে আমরা বলতে পারি অ্যারিথমেটিক মিন গুণোত্তরীয় মধ্য বা জিওমেট্রিক মিনের সমান হবে অথবা তার থেকে বড় হবে। অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্য গুণোত্তরীয় মধ্যকের থেকে বড় হবে বা তার সমান হবে। সমান কখন হয়? যখন এই দুটো সংখ্যা যখন সমান হয়, একই মানের হয়। যেমন ধরে নেওয়া যাক একটি সংখ্যা দিয়েছে 5, আরেকটি সংখ্যা দিয়েছে 5। তাহলে এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক অর্থাৎ am কত হবে? 5 + 5/2 অর্থাৎ 10/2 অর্থাৎ 5। আবার জিএম বা গুণোত্তরীয় মধ্যক কত হবে? 5 × 5 এর বর্গমূল অর্থাৎ 5। তাহলে দেখা যাচ্ছে am আর gm ইকুয়াল হয়ে গেল। কখন? যখন সংখ্যা দুটো একই। এখন যদি সংখ্যা দুটো আলাদা হয়, যেমন ধরে নেওয়া যাক একটি সংখ্যা 9 এবং আরেকটি সংখ্যা 4। এখন এই দুটো সংখ্যার যদি আমাকে বলা হয় am অর্থাৎ সমান্তরীয় মধ্যক এবং গুণোত্তরীয় মধ্যক gm, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমি কি করব? সবার প্রথমে am বার করব। তাহলে am হবে 9 + 4/2 অর্থাৎ 9 ছেড়ে 13, 13/2 6.5। এবার যদি gm বার করতে বলো তাহলে gm = হবে 9 × 4 এটার বর্গমূল অর্থাৎ 4 9 36, 36 এর বর্গমূল কত? 6। তাহলে দেখতে পাচ্ছি am এখানে 6.5, gm হচ্ছে 6 অর্থাৎ am হচ্ছে বড়। তাহলে কি দেখলাম? সংখ্যা দুটো যদি একই হয় তাহলে am আর gm দুটো সমান, আর সংখ্যা দুটো যদি আলাদা হয়, পৃথক হয়, তাহলে am gm এর থেকে বড় হবে। তো এই কারণে আমি কি বললাম? দুটো সংখ্যার am দুটো ধনাত্মক সংখ্যার, হ্যাঁ ঠিক আছে, এই সূত্রটা কিন্তু তখনই প্রযোজ্য হবে যখন সংখ্যা দুটো ধনাত্মক হবে। তো দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক অর্থাৎ am ওই দুটো সংখ্যার গুণোত্তরীয় মধ্যকের সমান বা তার থেকে বড় হবে। এখন একটা সংখ্যা যদি আমি 3x ধরি আর একটা সংখ্যা যদি 2x ধরি, যদি আমার কাছে দুটো সংখ্যা দিয়ে দেওয়া হয়, একটা 3x আর একটা 2y, একটা 3x আর একটা 2y, তাহলে এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক কি হবে? তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল gm কি হবে এই দুটো সংখ্যার? তাহলে 3x × 2y, দুটো সংখ্যাকে গুণ করে তার বর্গমূল বার করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x + 2y এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 8, লিখব 8/2। এখানে পাচ্ছি 3 × 2 = 6, 6xy তার বর্গমূল। নেক্সট স্টেপে আমরা পাচ্ছি 8 আর 2 ভাগ করলে আমরা পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি 6xy বর্গমূল। এবার দুদিকে যদি আমরা বর্গ করি তাহলে 4 4 16 হয়ে যাচ্ছে, আর এখানে যাচ্ছে 6xy বর্গ করলে স্কোয়ার রুটটা উঠে যাবে। এবার 6 আর এখানে 16 যদি কাটাকুটি করি এখানে আসছে কত? 2 দিয়ে কাটলে 8, আর এখানে 2 দিয়ে কাটলে 3। এইবার আমরা 3টাকে ভাগ করে দেবো, 8/3 এখানে xy, তাহলে এখানে পাচ্ছি 2.66 এরকম আসছে। এইবার দেখো এখানে অঙ্কতে বলে দেওয়া হয়েছে x আর y ধনাত্মক পূর্ণ সংখ্যা, x আর y ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো দুটো পূর্ণ সংখ্যা, x ও পূর্ণ সংখ্যা, y ও পূর্ণ সংখ্যা। তাহলে x যদি পূর্ণ সংখ্যা হয়, y ও যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে দুটো পূর্ণ সংখ্যার গুণফল সবসময় একটা পূর্ণ সংখ্যাই হবে। দুটো পূর্ণ সংখ্যার গুণফল সবসময় পূর্ণ সংখ্যা হবে। যেমন 5 একটা পূর্ণ সংখ্যা,
8 একটা পূর্ণ সংখ্যা, গুণ করলে 40, এটা একটা পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যার গুণফল কখনো দশমিক সংখ্যা হবে না। তো সুতরাং এখানে যে 2.66 আছে, এই সংখ্যাটা এক্স ওয়াই গুণফলে কি দেখা যাচ্ছে, এটার অর্থ কি, এক্স ওয়াই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল 2.66, অর্থাৎ এক্স ওয়াই এই দুটো সংখ্যার গুণফল 2.66 এর থেকে ছোট হবে বা তার সমান হবে। কিন্তু যেহেতু এক্স আর ওয়াই দুটো পূর্ণ সংখ্যা, তাহলে এর গুণফলটা নিশ্চয়ই 3 হতে পারে না। এক্স ওয়াই যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে তাদের গুণফল কি হবে, পূর্ণ সংখ্যা হবে। যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে, এরকম কিছু সংখ্যা হতে পারে, 1 হতে পারে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো 2.66 তো হতে পারে না। এবার এখানে বলা হচ্ছে এক্স ওয়াই এর গুণফলটা 2.66 এর থেকে ছোট হবে বা তার সমান হবে, ছোট হবে বা তার সমান হবে। তার 2.66 এর থেকে ঠিক ছোট সংখ্যাটা কি হবে, একটা যদি নাম্বার বাস্তব সংখ্যাটাকে যদি কল্পনা করি, তাহলে 0 এখানে, 1 এখানে, 2 এখানে, 2.66 এখানে। তা 2.66 এর থেকে ছোট পূর্ণ সংখ্যাটা কত, 2। অর্থাৎ আমরা বলতেই পারি এক্স ওয়াই এই দুটো সংখ্যার গুণফল 2 এর থেকে ছোট বা 2 এর সমান, অর্থাৎ 2 এর থেকে বেশি হতে পারে না। সুতরাং এক্স ওয়াই এর মান সর্বোচ্চ 2 হতে পারে, পূর্ণ সংখ্যা বিচারে সব থেকে বেশি 2 হতে পারে, অর্থাৎ এক্স ওয়াই এর সর্বোচ্চ মান কত, 2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডি। পরের প্রশ্ন, 396 সেন্টিমিটার দীর্ঘ একটি দড়ি সমান 3 ভাগে ভাগ করে একটি বৃত্ত, একটি দিয়ে সমবাহু ত্রিভুজ এবং অন্যটি দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, কোনটির ক্ষেত্রফল সর্বোচ্চ হবে? দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে কি বলা হচ্ছে, এত সেন্টিমিটার দীর্ঘ একটা দড়ি আছে, ধরুন এটা 396, তাহলে এটাকে সমান 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগে ভাগ করলে এক একটা টুকরো দৈর্ঘ্য কত হবে, 396/3, অর্থাৎ 132 সেন্টিমিটার। তো 132 সেন্টিমিটার করে প্রত্যেকটা টুকরো হচ্ছে। এখন এই টুকরোটা দিয়ে বৃত্ত বানানো হচ্ছে, এই টুকরোটা দিয়ে সমবাহু ত্রিভুজ, আর এই টুকরোটা দিয়ে বর্গক্ষেত্র বানানো হচ্ছে। এখন বৃত্ত, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র, এই তিনটে সামতলিক ক্ষেত্রকে বানাতে গেলে যে দড়িটা ব্যবহার করা হচ্ছে সেই দড়িটার দৈর্ঘ্য সমান। এবার তার অর্থ হচ্ছে বৃত্ত যখন বানানো হবে তখন এই বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে অংশটা, বাইরের যে অংশটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে 132 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তের পরিধি, অর্থাৎ 132 সেন্টিমিটার যেটা হচ্ছে ওটা বৃত্তের পরিধির সমান হবে। যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তাহলে 2πr = 132 লিখবো। সমবাহু ত্রিভুজ বানাতে গেলে 3টে বাহু লাগে, যে কোনো ত্রিভুজ বানাতে গেলে 3টে লাগে, 3টে বাহু লাগে। এখানে সমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্য এখানে সমান, এবং এই 3টে বাহুর যে যোগফল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে 3টে বাহুর যোগফল 132 সেন্টিমিটার, কারণ 132 সেন্টিমিটার লম্বা দড়ি দিয়ে এই ত্রিভুজটা বানানো হচ্ছে, অর্থাৎ a প্লাস a প্লাস a তিনটেকে মিলিয়ে কত হচ্ছে 3 = 132 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে যদি আমরা ধরি x, তাহলে এখানে x প্লাস x প্লাস x এই পুরোটা মিলিয়ে 132 সেন্টিমিটার হবে, অর্থাৎ 4x = 132 সেন্টিমিটার। তাহলে এই যে 132 সেন্টিমিটার দেওয়া হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এখানে 132 সেন্টিমিটার যেটা দেওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর এখানে 132 সেন্টিমিটার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বৃত্তের পরিসীমা। এবার তোমরা যদি এই ব্যাপারটা একটু মনে রাখো, তাহলে তোমাদের অঙ্কটা না করেই কিন্তু তোমরা উত্তর বলতে পারবে। জেনে রাখবে, কোনো সামতলিক চিত্র, যতগুলোই সামতলিক চিত্র দিক না কেন, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, তো যত রকমই সামতলিক চিত্র হোক না কেন, প্রত্যেকটা সামতলিক চিত্রে যদি পরিসীমা সমান হয়, যেমনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র প্রত্যেকের পরিসীমা সমান এবং সেটা হচ্ছে 132 সেন্টিমিটার। তো সামতলিক চিত্রের পরিসীমা যদি সমান হয়, তাহলে সেই সকল সামতলিক চিত্রের মধ্যে বৃত্তের ক্ষেত্রফলই হচ্ছে সর্বোচ্চ হবে, বৃত্তের ক্ষেত্রফলই সর্বোচ্চ হবে, বৃত্তের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। এখানে ত্রিভুজ 3টে বাহু দ্বারা গঠিত, তো ত্রিভুজের ক্ষেত্রফল সব থেকে কম হবে। বর্গক্ষেত্রের মধ্যে 4টে বাহু আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটু বেশি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটু বেশি হবে। যদি এখানে বর্গক্ষেত্র না দিয়ে যদি পঞ্চভুজ দিত,
যদি পঞ্চভুজ দিত, তাহলে এই পঞ্চভুজের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আরেকটু বেশি হবে। অর্থাৎ বাহু সংখ্যা বাড়ার সাথে সাথে তার ক্ষেত্রফল বাড়তে থাকবে, কিন্তু সব থেকে বেশি হবে বৃত্তের ক্ষেত্রফল। দেখো বৃত্তের কোনো নির্দিষ্ট কিন্তু বাহু নেই। বাহু তখনই হচ্ছে যখন একটা পয়েন্ট থেকে সে কিন্তু বেন্ট হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। যেমন এখান থেকে এটা একটা বাহু, যেই বেঁকে গেল তখন এটা আরেকটা বাহু, এখান থেকে যেই বেঁকে গেল এটা আরেকটা বাহু। এখানে প্রতি মুহূর্তে কিন্তু বৃত্তের ক্ষেত্রে প্রতি মুহূর্তে বেঁকে যাচ্ছে, তো এটাকে আমরা বলবো যে এখানে অসংখ্য বাহু আছে প্রতি মুহূর্তে। বৃত্ত এই গেল, আবার বেঁকে গেল, এই আসলো, আবার বেঁকে গেল, এই আসলো, এইভাবে বাঁকতে 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 বৃত্ত তৈরি হলো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি অসংখ্য বাহু আছে, অসংখ্য বাহু। তো যেহেতু বৃত্তের ক্ষেত্রে অসংখ্য বাহু আছে, তাহলে এর বাহু সংখ্যা সব থেকে বেশি বলে বৃত্তের ক্ষেত্রফল সব থেকে বেশি হয়। তবে শর্তটা মনে রাখতে হবে, সামতলিক চিত্রের পরিসীমা সমান হতে হবে। তো এই প্রশ্নটা আমি তোমাদের সমাধান করেও দেখাচ্ছি। 2 পাই আর ইকুয়ালস টু 132, এখানে 2 আর এখানে ক্যান্সেল হয়ে গেল, 66। তো পাইয়ের ভ্যালু বসে দিই 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 66, 22 আর 66 কাটলে 3 হচ্ছে, তার আর ইকুয়ালস টু 3 সাথে 21। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু 21 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 22 ইন্টু 21 ইন্টু 21/7, 7 21 কেটে গেল 3, অর্থাৎ 22 ইন্টু 3 একে 3, 3 6 63। তাহলে 63 ইন্টু 22 1386 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, তার আগে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বার করবো। তাহলে এই ইকুয়ালস টু কত হচ্ছে 132, তিনটে পাশে আসবে, ডিভাইড হয়ে যাবে 3, 3 4 12, 3 4 12, এই ইকুয়ালস টু 44। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দিই √3/4 ইন্টু 44 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে √3 ইন্টু 44 ইন্টু 11। দেখো 4 দিয়ে এখানে দুটো 40 আছে, তো একটা 40কে 4 দিয়ে কাটলে 11 হচ্ছে, আর একটা 40 থেকে যেতে, অর্থাৎ 44 ইন্টু 11 ইন্টু √3। তো আপনার এটা ক্যালকুলেটার একটু করে দিই সময় বাঁচানোর জন্য, তোমরা বাড়িতে কিন্তু ক্যালকুলেটারে করবে না। তো √3 ইন্টু 44 ইন্টু 11 ইকুয়ালস টু কত হচ্ছে 838.31, 838.31। দেখতেই পাচ্ছ বৃত্তের ক্ষেত্রফলের থেকে এটা অনেকটাই কম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটু বেশি বেরোবে, 4x ইকুয়ালস টু 132। তাহলে এখান থেকে আমরা x কত পাচ্ছি, x ইকুয়ালস টু 132/4, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 3 4 12, 33, অর্থাৎ x ইকুয়ালস টু 33, অর্থাৎ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 33 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 33 স্কোয়ার মানে 33 ইন্টু 33, 9, 9, তাহলে 1089। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 838.31, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 সেন্টিমিটার স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল 1386 সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং বুঝতেই পারছো যে বৃত্তের ক্ষেত্রফল সব থেকে বেশি। তাহলে এখানে সমান পরিসীমা বিশিষ্ট ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং বৃত্তের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সর্বোচ্চ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এ, বৃত্ত। পরের প্রশ্ন, চিত্রে এবি ইকুয়ালস টু বিসি। দেখো এখানে বলে দেওয়া হচ্ছে এবি বাহুর সাথে বিসি বাহু সমান, অর্থাৎ আমরা এই বাহুটাকে যদি এক্স ধরি তাহলে এই বাহুটা এক্স হবে। এডি আর ডিসি সমান, অর্থাৎ এডি আর ডিসি দুটো সমান, অর্থাৎ এই বাহুটা সমান, অর্থাৎ ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল ই এখানে সমকোণ দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ এই কোণটা সমকোণ আর এখানকার এই কোণটা সমকোণ। এবির পরিমাপ কত, এবি অর্থাৎ এক্স এর মান, আমরা ধরে নিচ্ছি এটা এক্স, এক্স এর মান আমাদের বার করতে হবে। এখন দেখো এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং তোমরা জেনে রাখবে সমকোণী ত্রিভুজের এখানে একটা বাহু দেখতে পাচ্ছি 3 আর একটা 4 হলে এর অতিভুজটা কত হবে, অর্থাৎ এই অংশটা কত হবে, 5 হবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর অনুপাত, একটা যদি 3 হাতে 4 হয় তাহলে 5 হবে, কারণ 3:4:5 এই অনুপাতে থাকে। সব সমকোণী ত্রিভুজ না, বাট কোনো সমকোণী ত্রিভুজের কোনো দুটো বাহু যদি 3 আর 4 হয় তাহলে তৃতীয় বাহুটা 5 হবে, বা এখানে যদি 6 হয় দ্বিগুণ, এখানে যদি 8 হয় তাহলে এখানে 10 হবে, অর্থাৎ রেশিওটা হবে 3:4:5। তাহলে এখানে ডিসি বা সিডি এর মাপ কত, 5। তাহলে অবশ্যই এডির মাপটাও কত হবে, 5, কারণ এখানে ডিটা মধ্যবিন্দু, কারণ বলে দিয়েছে এডির সাথে সিডি সমান। তাহলে সিডি যদি 5 হয় তাহলে এডি 5, তাহলে টোটালটা কত হলো, তাহলে এডি আর সিডি দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার বা 5 একক, এখানে সেন্টিমিটার বলে দেওয়া নেই, তাহলে 5 একক।
তাহলে এসি কত? এসি মানে পুরোটা, তাহলে পুরোটা হচ্ছে 5 + 5 অর্থাৎ 10 একক। 10 একক। এখন এই পুরোটা যদি 10 একক হয়, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এ সি বি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে 10। তাহলে পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমি বলতেই পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x স্কোয়ার ইকুয়ালস টু 100। এবার যদি কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, আর এখানে 100 কেটে গেল 50, তাহলে 50। তাহলে এক্স ইকুয়ালস টু √50 অর্থাৎ 25 × 2, 25 বর্গমূল 5, তাহলে 5√2। এবং এক্স হচ্ছে এবি। এবি যে বাহুটা ছিল, যার মান আমাদের বার করতে বলেছে, সেটাকে আমরা এক্স ধরেছিলাম। তাহলে এক্স এর মান পেলাম 5√2, অর্থাৎ এবির পরিমাপটা হয়ে গেল 5√2, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে পারো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কোনো অঙ্কে যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থাকে, তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।